আসসালামু আলাইকুম। এটা জিএসটির জন্য একদম সেরা একটা অর্গানিক ক্লাস। তবে এর আগেই বলে দিই, আমি হচ্ছে কৃষি এবং রাবির জন্য একদম বেসিক ধরে ধরে তোমাকে অর্গানিক কেমিস্ট্রি পড়াইছি। তো এই ক্লাসটা ওই বেসিক যদি তোমার করা থাকে, জাস্ট এই ক্লাসটা হচ্ছে তোমার জিএসটির প্রশ্ন সলভ একদম দুর্দান্ত হবে। আর আমি প্রথম কমেন্টে আমাদের সেই কৃষি বা রাবির জন্য আমি যে বেসিক সহ পড়াইছি সেই ক্লাসের লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেই ক্লাসের পিডিএফও দিয়ে দিচ্ছি। তোমাদের যাদের একটু বেসিক দরকার, তোমরা হচ্ছে কৃষি এবং হচ্ছে রাবির ওই ক্লাসটা আগে দেখবা, দেন তারপরে তুমি এই প্রশ্নগুলো সলভ করা দেখতে পারো। অথবা যার হাতে সময় কম, বা যদি মনে করো যে ভাই আমার বেসিক আছে, তাহলে আমি ওই যে রাবি বা কৃষির জন্য যে লেকচার পিডিএফটা, সেই পিডিএফ এর লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি। তুমি সেই পিডিএফটাকে ডাউনলোড করবা, করে ওইটা একবার পড়বা, আর এই আমাদের সলভ ক্লাসটা দেখবা, 50 মিনিটের সলভ ক্লাস দেখবো, এবং এইটার পিডিএফটা আমি দিয়ে দিব। দ্যাটস ইট। এই দুইটা মিলায় ক্লাস করো, বা এই দুইটা মিলায় হচ্ছে পড়ো। বেসিক তো সেম, কৃষির জন্য অর্গানিকের যে বেসিক, রাবির জন্য একই বেসিক, বেসিক তো সেমই, বেসিক তো আর কোনো চেঞ্জ আসবে না। তো এই জন্য গুচ্ছের জন্য আমরা এই জন্য একদম স্পেশালাইজড হচ্ছে তোমার ক্লাসটা দিচ্ছি। ঠিক আছে, তুমি দুইটা পিডিএফ মিলায় পড়ো, দুইটা ক্লাস মিলায় দেখো, বা শুধু এই ক্লাস দেখো, তোমার ইচ্ছা, এখন এটা তোমার উপর নির্ভর করে। তো চলো তাহলে আমরা শুরু করি। তো জিএসটির প্রথমেই দেখো এই যৌগটা, ঠিক আছে, CH3 ব্র্যাকেটে 3, এখানে একটা কার্বন আছে, এটার সাথে হচ্ছে পানি যুক্ত হয়েছে। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে CH3 3OH। মানে ব্যাপারটা হচ্ছে খুব সিম্পলি যদি তোমাকে বলি, এখানে ক্লোরিনটা হচ্ছে এই কার্বনের সাথে যুক্ত, ঠিক আছে। এখানে 3টা CH3 আছে। অলওয়েজ মনে রাখবে, একটু আগে পড়াইছি না যে তোমাদের ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু থাকলে এগুলো শাখা হিসেবে থাকে। তাহলে খেয়াল করে, এখানে CH3, তার পাশে হচ্ছে 3 আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখানে 3টা CH3 থাকবে, আর একটা কার্বন থাকবে, এর সাথে হচ্ছে ক্লোরিন। তো এর সাথে এখানে পানির বিক্রিয়া, আমি ধরে নিচ্ছি এখানে পানি বলতে H2O। দেখো H2O কে আমি এইভাবে ভেঙে লিখতে পারি, HOH। লেখা যায় না? জিএসটিতে আসা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো HOH এই আকারে হচ্ছে তোমার লেখা যায়, লিখলে। এখন দেখো জিনিসটা কি বলছে, ওরা বিক্রিয়া করে বলছে OH হবে CCH3 হোল ব্র্যাকেটে 3OH। তাহলে CCH3 মানে এরকম 3টা আছে, তাহলে এরকম 3টা CH3 আছে, দেন OH হবে। অর্থাৎ সোজা কথা, HOH পানি, এই OH-টা এই Cl এর জায়গায় হচ্ছে বসছে আসলে মেইন কথা, আর Cl-টা H এর জায়গায় বসবে, তাহলে HCl সাথে হচ্ছে HCl। এটা হচ্ছে তোমার বিক্রিয়া, বুঝতে পারছো? এখানে CH3 হোল ব্র্যাকেটে 3, তার মানে 3টা CH3 আছে, এখানে কার্বন আছে, বিক্রিয়া করে হচ্ছে দেখো CH3 হোল ব্র্যাকেটে 3, তাহলে 3টা CH3 আছে, কার্বন আছে। তাহলে এখানে যেটা হইলো, পানিকে আমি ইচ্ছা করে লিখছি HOH। খেয়াল করো, OH-টা Cl কে প্রতিস্থাপন করে এর জায়গায় বসে অ্যালকোহল তৈরি করছে, আর এই যে Cl এইচ এর সাথে যুক্ত হয়ে HCl তৈরি করছে। ঠিক আছে, তাহলে এইরকম বলছে যে এই বিক্রিয়াটি কোন কৌশলে সংঘটিত, এখানে বিক্রিয়ার কৌশল। ওরা এখানে তোমাকে কি জানতে চাইছে, এখানে ওরা হচ্ছে বিক্রিয়ার কৌশলটা তোমাকে জানতে চাইছে। তাহলে বলো তো, এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, আগে শুধু আমাকে বলো। দেখো এখানে হ্যালোজেনটা সরাসরি যেই কার্বনের সাথে যুক্ত, ধরো সেই কার্বনটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা কার্বন। তাহলে এখানে আলফা কার্বনটা সরাসরি কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, সরাসরি দেখো এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলক। তার মানে দেখো এখানে হ্যালোজেনটা যেই কার্বনের সাথে যুক্ত, এটা যদি আলফা কার্বন হয়, তাহলে এখানে আলফা কার্বন সরাসরি হচ্ছে 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, তার মানে এটা 3 ডিগ্রি। তাহলে এখানে আলফা কার্বন সরাসরি 3টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, তার মানে এটা 3 ডিগ্রি। আর বলো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রতিস্থাপন হয়েছে। দেখো এই জিনিসটাকে সরিয়ে আরেকজন বসছে, একজনকে সরায় আরেকজন বসা মানে হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন। তাহলে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোন সাবস্টিটিউশন বিক্রিয়া হয় বলো? SN1। বলছি না একটু আগে পড়াইছি না যে SN1 এ হচ্ছে তোমার কি হয়, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে SN1 হয়। আর যদি এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হইতো, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলে এটা SN2 হইতো। SN2 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি হয়, আর SN1 হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি হয়। একটু আগে পড়াইছি তোমাদের, ঠিক আছে। এরপরে চলে আসো CH3 CH2 বন্ড CH, এরকম একটা যৌগ বলছে, এই যৌগটার হচ্ছে আইউপ্যাক নাম কি? ঠিক আছে, তাহলে এরকম একটা যৌগ তোমাকে বলে দিচ্ছে, বলছে যে এই যৌগটার হচ্ছে তোমার আইউপ্যাক নাম। ওকে, এখানে একটু ভুল আসছে, দাঁড়াও, এখানে 3টা বন্ধন হবে। ঠিক আছে, এখানে 3টা বন্ধন হবে, ঠিক আছে, বাকিগুলা ঠিক আছে। ওকে, তাহলে বলছে এই যৌগটার আইউপ্যাক নাম কি। তাহলে এই যৌগটার মধ্যে তুমি একটু খেয়াল করো, এখানে
কার্বন কার্বন ত্রিবন্ধনও আছে, আবার কার্বন কার্বন দ্বিবন্ধনও আছে। তার মানে এখানে দুইটা কার্যকরী মূলক থাকে। তাহলে এই ক্ষেত্রে দুইটা কার্যকরী মূলক থাকলে এটা হচ্ছে অ্যালকিনাইন যৌগ। ভাইয়া কেন অ্যালকিনাইন? দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন, তার মানে ইন, আবার এখানে ত্রিবন্ধন মানে আইন, ইন আইন, তাহলে অ্যালকিনাইন, অ্যালকিনাইন যৌগ। তাহলে অ্যালকিনাইন যৌগের ক্ষেত্রে নামকরণের নিয়ম হচ্ছে যেদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সবচেয়ে কাছে, তোমাকে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তুমি যদি এখন এই দিক থেকে নাম্বারিং করো, কথার কথা 1 2 3, দেখো 3 নম্বরে তুমি দ্বিবন্ধন পাইছো, ভালো কথা। 4 5, 5-এ যে তুমি ত্রিবন্ধন পাইছো, আর এটা হচ্ছে 6। তাহলে বাম দিক থেকে নাম্বারিং করলে দেখো 3-এ দ্বিবন্ধন আর 5-এ ত্রিবন্ধন, তাহলে 3 আর 5 যোগ করলে কত হয়? 8। কিন্তু তুমি যদি এটাকে ডান দিক থেকে নাম্বারিং করো, সাপোজ এই জিনিসটাকে তুমি যদি এখন ডান দিক থেকে নাম্বারিং করো, তাহলে দেখো 1 নম্বরেই, তাহলে তুমি 1 নম্বরেই হচ্ছে ত্রিবন্ধন পেয়ে গেছো, 2 3-এ হচ্ছে তুমি দ্বিবন্ধন পেয়ে গেছো। তাহলে খেয়াল করো ডান দিক থেকে নাম্বারিং করলে আমার 1 আর হচ্ছে তোমার 3-এ দ্বিবন্ধন, অর্থাৎ দুইটা কার্যকরী মূলক কাছাকাছি পড়ে। তাহলে নিয়ম কি? যেদিক থেকে নাম্বারিং করলে কার্যকরী মূলকটা কাছে পড়বে সেদিক থেকেই নাম্বারিং করতে হবে। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে 1-এ কার্যকরী মূলক পড়তেছে আর 3-এ পড়তেছে, আর এদিক থেকে নাম্বারিং করলে 3 আর 5-এ পড়তেছে। তাহলে কাছে কোনটা? অবশ্যই এদিক থেকে নাম্বারিং করলে কাছে। তাহলে নাম্বারিংটা এদিক থেকেই তোমাকে করতে হবে। তাহলে এদিক থেকে নাম্বারিংটা করলে বুঝতেই পারতেছো বাকিটা। 6 কার্বন, তাহলে হেক্স, হেক্স। আর ইনকে ইংলিশে লেখা হচ্ছে ইন বানানটা এটা, আর আইনকে ইংলিশে লেখে YNE, আইন। তাহলে ইংরেজি বর্ণমালায় বলো ই আগে নাকি ওয়াই আগে? ইংরেজি বর্ণমালায় কিন্তু ই হচ্ছে আগে, ই আগে। তাহলে ইংরেজি বর্ণমালায় ই আগে ওয়াই পরে, তাহলে নামকরণের ক্ষেত্রে আগে হচ্ছে ইন লিখবা, পরে আইন লিখবা। তাহলে হেক্স, তাহলে হেক্স 6 কার্বন হেক্স। তাহলে 3 নম্বর কার্বনে হচ্ছে ইন, তাহলে হেক্স 3 ইন, আর এই যে 1 নম্বর কার্বনে হচ্ছে আইন, তাহলে হেক্স 3 ইন 1 আইন, হেক্স 3 ইন 1 আইন। আর ইংরেজি ভাষায় ই আগে ওয়াই পরে, তাহলে হেক্স 3 ইন 1 আইন। এটা হচ্ছে নামকরণের নিয়ম, ঠিক আছে? ওকে, একটু প্র্যাকটিস করতে হবে। কোন মূলকটা বেনজিন চক্রের বিক্রিয়ার মেটা নির্দেশক? বারবার বলছি যে মেটা নির্দেশক তখনই হবে যখন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। মনে করে দেখো NH2-তে কোনো দ্বিবন্ধন নাই, ক্লোরিনে কোনো দ্বিবন্ধন নাই, CH3-তে কোনো দ্বিবন্ধন নাই, কিন্তু একটু আগে পড়াইছি কিন্তু NO2-তে হচ্ছে তোমার দ্বিবন্ধন আছে। তাহলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই কার্যকরী মূলকগুলোতে সেটা অবশ্যই মেটা নির্দেশক হয়। তাহলে ডেফিনেটলি NO2। ওকে, আচ্ছা, এখানে যৌগটার হচ্ছে নামকরণ। আচ্ছা, এটা একটু অ্যাবসলিউট হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা আমরা বাদ দেই, এটা বোঝা যাচ্ছে না আর কি, ঠিক আছে? ওকে, C3H8O এর কয়টি হচ্ছে তোমার সমানুসম্ভব? C3H8O এর হচ্ছে তোমার কয়টা সমানুসম্ভব? দেখো C3H8O, দেখো তো 3টা কার্বন, 8টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এরকম যদি থাকে, অর্থাৎ এটার ফরম্যাটটা হচ্ছে দেখো তো এরকম লেখা যায় CnH2n+2O, এরকম ফরম্যাট কি লেখা যায়? দেখো তো এখানে n এর মান হচ্ছে 3, দেখো এখানে মনে মনে তুমি দেখো n এর মান 3, তাহলে C3H2n+2, তাহলে 3 দুগুণে 6 + 2 8 ও, দেখো এই ফরম্যাটে লেখা যায়, অবশ্যই এই ফরম্যাটে লেখা যায়। তাহলে এই ফরম্যাটে লেখা গেলে, অর্থাৎ CnH2n+2O এই ফরম্যাটে লেখা গেলে এখানে 2 ধরনের যৌগ সম্ভব। এখানে কয় ধরনের যৌগ সম্ভব? 2 ধরনের হচ্ছে তোমার যৌগ সম্ভব। একটা হচ্ছে অ্যালকোহল আর আরেকটা হলো ইথার। এরকম ফরম্যাটে লেখা গেলে 2 ধরনের যৌগ সম্ভব, অ্যালকোহল এবং আরেকটা হচ্ছে ইথার। তাহলে এইবার তুমি চিন্তা করো, তাইলে এটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এটার একটা হচ্ছে প্রোপানল, দেখো CH3 CH2 CH2OH, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, দেখো এটা হচ্ছে একটা হচ্ছে তোমার প্রোপানল, ঠিক আছে? এটা হচ্ছে প্রোপানল 1। ভাইয়া কেন প্রোপানল 1? কারণ দেখো কার্যকরী মূলকটা যেই কার্বনের সাথে যুক্ত, মনে করো এই কার্বনটাকে তুমি 1 নম্বর বললা, তাহলে এটা হচ্ছে প্রোপানল 1। আবার এটার আরেকটা সমানু সম্ভব, দেখো এটাও কিন্তু সম্ভব, দেখো সবই কিন্তু C3H8O, দেখো সম্ভব কিন্তু, দেখো C3H8 3 4 7 8, দেখো C3H8O এটাও কিন্তু হচ্ছে আরেকটা
সমানুসম্ভব। কিন্তু এখানে দেখো, এখানে কার্যকরী মূলকটা, অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। দেখো কার্যকরী মূলকটা এখানে এখন কিন্তু 2 নম্বর কার্বনের সাথে যুক্ত। তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো অথবা এদিক থেকে নাম্বারিং করো, যেদিক থেকে নাম্বারিং করো দেখবা তোমার কার্যকরী মূলকটা এখন 2 নম্বরে পড়বে। এদিক থেকে করলেও 2, এদিক থেকে করলেও 2, তাহলে কার্যকরী মূলকটা 2 নম্বর কার্বনের সাথে যুক্ত। এটা হচ্ছে প্রোপানল 2। তাহলে উপরেরটা ছিল প্রোপানল 1, এটা হচ্ছে তোমার প্রোপানল 2। তাহলে দেখো দুইটা কিন্তু সমানু অলরেডি সম্ভব। আবার আমি বলছি এইরকম ফরম্যাটে থাকলে সেটার একটা সমানও কিন্তু ইথারও সম্ভব, এরকম একটা ফরম্যাটে থাকলে সেটার একটা সমানও কিন্তু ইথারও সম্ভব। দেখো এখান থেকে ইথারও তৈরি করা যায়। কিভাবে লেখা যায় দেখো, CH3O, দেখো লেখা যায় মিথক্সি ইথেন, দেখো লেখা যায়। তুমি নিজে খেয়াল করে দেখো এরকম কিন্তু তাহলে আলটিমেটলি কি করা যায়, এরকম চাইলেই কিন্তু আলটিমেটলি হচ্ছে লেখা যায়। ঠিক আছে, তাহলে মিথক্সি ইথেন, দেখো তাহলে এরকম মিথক্সি ইথেন, তাহলে এরকম টাইপের হচ্ছে তোমার লেখা যায় ইথার। তাহলে একটা হচ্ছে ইথার, দুইটা হচ্ছে অ্যালকোহল, প্রোপানল 1, প্রোপানল 2 আর হচ্ছে মিথক্সি ইথেন। ঠিক আছে, তাহলে তিনটা হচ্ছে তোমার সমানুসম্ভব, আর সম্ভব না। উল্টাপাল্টা করে দেখো আর সম্ভব না, ইথার থেকে আর কিছু পাওয়া যায় না। তুমি এখন বলতে পারো ভাইয়া অক্সিজেনটা এইখানে দিয়ে যদি এটার এই পাশে নিয়ে আসি, ওই একই জিনিসই তো। অক্সিজেন কই পাশে দিয়ে এটার এই পাশে নিয়ে আসলে দেখো এক পাশে ইথেন, আরেক পাশে মিথাইল মূলক, একই জিনিস, এটা আর ওইটা একই। তুমি করে দেখতে পারো এই জিনিসটা কইখানে দিয়ে এটার এই পাশে দিলে তখন এই যে এই জিনিসটা এই পাশে চলে আসবে আর এটা ওই পাশে চলে যাবে, একই। আচ্ছা আমি লিখেই দেখাই, তোমার লিখে দেখাইলে তুমি আরো ভালো বুঝবা। অনেকে ভাবতে পারে ভাইয়া এটা তো মনে আরেকটা পাওয়া গেল, না রে ভাই একই জিনিসই পাইছো। দেখো এটার এক পাশে মিথাইল আরেক পাশে ইথাইল, দেখো এই যে এখন ইথাইলটা এই পাশে চলে আসছে আর ওইটা ওই পাশে, একই হবে, এই দুইটা একই জিনিস। তো বুঝতেই পারতেছো, তাহলে এখানে একটাই পাওয়া যায় কিন্তু ওইখানে দুইটা পাওয়া যায়। তাহলে প্রোপানল 1, প্রোপানল 2 আর হচ্ছে মিথক্সি ইথেন, তাহলে তিনটা সমানুসম্ভব। অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে বেনজয়েল ক্লোরাইডের বিক্রিয়া হচ্ছে তোমার কোনটা উৎপন্ন হয়? ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা বেনজিন, তাহলে একটা যৌগ হচ্ছে তুমি ডেফিনেটলি বুঝতেছো বেনজিন, আরেকটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড। বেনজয়েল ক্লোরাইড হচ্ছে বেনজিনের সাথে, ঠিক আছে, COCl, এরকম একটা যৌগ থাকলে এটাকে তোমার বলা হয় বেনজয়েল ক্লোরাইড। এরকম একটা যৌগ থাকলে তোমাকে কি বলা হয়? বেনজয়েল ক্লোরাইড। এখন তাহলে বলছে বেনজিনের সাথে বেনজয়েল ক্লোরাইডের বিক্রিয়া, সেখানে কি থাকবে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড থাকবে, ফিডেল ক্রাফট বিকারক আর কি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা থাকলে লাভটা কি? লাভটা হচ্ছে আসলে কিছুই না, দিন শেষে এখানে যেটা হবে এই বেনজিন বলয় থেকে একটা হাইড্রোজেন চলে আসবে। দেখো এই বেনজিন বলয় থেকে হচ্ছে তোমার একটা কি আসবে? একটা হাইড্রোজেন চলে আসবে, এখান থেকে একটা হাইড্রোজেন আসবে। ঠিক আছে, এই হাইড্রোজেনটা এই COCl আছে না, এই Cl এর সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হবে, যুক্ত হয়ে HCl তৈরি করবে। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসলো, এখান থেকে Cl, তাহলে HCl তৈরি করলো। ঠিক আছে, পরের পার্টটা কি হবে দেখো, পরের পার্টটা হচ্ছে এইটুকু তো থাকবেই, এইটুকু তো তোমার থাকবেই CO। তাহলে এই যে একটা হাত খালি হয়ে গেল, তাহলে ক্লোরিনটা এখান থেকে একটা হাইড্রোজেনের সাথে মিশে HCl তৈরি করলো। তাহলে এই যে এখানে একটা হাত খালি হয়ে গেল, এই খালি হাতে বাকি বেনজিন বলয়টা যুক্ত হবে, এইটা এই পুরাটা এটার বদলে যুক্ত হবে। তাহলে এই পুরাটা এটার বদলে যুক্ত হইলে এই যে এরকম, বুঝছো? অর্থাৎ সহজ হিসাব, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে একটা ক্লোরিন চলে গেছে, HCl তৈরি করছে, এটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড, COCl। ঠিক আছে, বেনজয়েল ক্লোরাইড। তাহলে এই বেনজয়েল ক্লোরাইডের Cl এবং H মিল HCl, তাহলে এই পাশটা থাকবে আর এই যে এই খালি হাতে এই পুরা বাকি অংশটা যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে বেনজোফেনন উৎপন্ন হবে, বেনজোফেনন। ঠিক আছে, তাহলে বেনজোফেনন উৎপন্ন হবে। ওকে, আচ্ছা এটা একটা এটা আমার যে আছে প্রশ্ন তুলতে ভুল করছে ও মনে হয়, তো এটা হচ্ছে বাদ। ওকে, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? অলওয়েজ একটা কথা হচ্ছে মাথায় রাখবা, C2H5। আচ্ছা কোন যৌগটির স্ফুটনাঙ্ক হচ্ছে সবচেয়ে কম? অলওয়েজ একটা কথা মাথায় রাখবা, ইথারের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান সবচেয়ে কম। জৈব যৌগের মধ্যে চোখ বন্ধ করে মনে রাখবা ইথারের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান সবচেয়ে কম। তাহলে সেটা যদি তোমার মাথায় থাকে, তাহলে এই এক্সাম্পল থেকে দেখো এখানে C2H5 হোল ব্র্যাকেটে 2, তাহলে জিনিসটা এইভাবে লেখা, C2H5 হোল ব্র্যাকেটে 2, তার সাথে একটা অক্সিজেন। তার মানে এটাকে একটু সুন্দর করে লিখলে দেখো, অর্থাৎ মাঝখানে একটা অক্সিজেন থাকবে, তার দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক, অর্থাৎ C2H5।
তার মানে বুঝছো, মাঝখানে একটা অক্সিজেন থাকবে, তার দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক। তাহলে মাঝখানে অক্সিজেন, দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক, তার মানে কি এটা ইথার। আর ইথারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে কম, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। কোনটি আলোক সক্রিয় যৌগ? আচ্ছা, আলোক সক্রিয় যৌগ হইতে গেলে বলো কি করতে হবে? আলোক সক্রিয় যৌগ হইতে গেলে কাইরাল কার্বন থাকতে হবে, অর্থাৎ ওই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন মৌল বা হচ্ছে তোমার মূলক থাকতে হবে, কাইরাল কার্বন থাকতে হবে। দেখো এখানে কোনোটাতেই আসলে কাইরাল কার্বন নাই এক্সেপ্ট এটা। এই জিনিসটা একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা। দেখো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, দেখো CH3 আছে, তারপরে CH লিখলাম, তারপরে দেখো ব্র্যাকেটে Cl, ব্র্যাকেটে Cl মানে এটার সাথে Cl শাখা হিসেবে যুক্ত, দেন দেখো CH2CH3, দেন হচ্ছে তোমার মনে করো CH2CH3 লিখলাম। তাহলে দেখো এই জিনিসটাকে এইভাবে লেখার কারণে দেখো মাঝখানে যে কার্বনটা আছে, দেখো এটা কিন্তু কাইরাল কার্বন, 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে। দেখো অ্যালকাইল মূলক, হাইড্রোজেন, ক্লোরিন, দেখো মিথাইল মূলক, ইথাইল মূলক, ক্লোরিন, হাইড্রোজেন, তাহলে 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন জিনিস আছে, এটাই হচ্ছে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন থাকলে এটা অবশ্যই আলোক সক্রিয়। ঠিক আছে। C5H12 এর মোট আইসোমার্সের সংখ্যা কত? C5H12 এটা হচ্ছে পেন্টেন। এই পেন্টেনের বেশ কয়েকটা আইসোমার আছে, এটা একটু মুখস্থ, এটা অনেক জায়গায় আসে। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, সরি জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজে আসছে, অনেক অনেক জায়গায় আসছে। তাহলে এটা একটু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। এটা হচ্ছে পেন্টেন। তুমি তো এইটুকু জানো CnH2n+2 এই ফরম্যাটে যদি কেউ থাকে সেটা হচ্ছে অ্যালকেন। এই বেসিক তো তুমি 9-10-এই পড়ছো। এই ফরম্যাটে কোনো কিছু থাকলে সেটা হচ্ছে অ্যালকেন। তাহলে দেখো এখানে n এর মান হচ্ছে 5, দেখো এখানে n এর মান হচ্ছে 5, তাহলে C5 আর H, দেখো 5 দুগুণে 10 + 2 12, দেখো H12, C5H12, তাহলে এই ফরম্যাটেই আছে, এটা হচ্ছে অ্যালকেন। প্রথম কথা এটা অ্যালকেন। পেন্টেন, এই পেন্টেনের হচ্ছে তোমার 3টা আসলে তোমার হচ্ছে কি বলে আইসোমার হয়। কেমনে? একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে একদমই নরমাল পেন্টেন। দেখো এই তো এটা একটা পেন্টেন। ঠিক আছে, এটা একটা হয়। একটা হচ্ছে শাখা শিকলটা যদি এরকম হয়, ধরো এরকম হইল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা যদি এরকম হয়, মানে এখানে একটা শাখা থাকবে। দেখো এটাও সেম C5H12, তুমি মিলে দেখো 5টা কার্বন আর H12, 3 4 7 9 12, দেখো তাহলে একটা হচ্ছে পেন্টেন। আর এটা কিন্তু হচ্ছে এদিক থেকে নাম্বারিং করলে 1 2, 2 নম্বর কার্বনের শাখা আছে, এটা কিন্তু 2 মিথাইল বিউটেন। দেখো দুইটাই কিন্তু C5H12, এটা একটা হয়। আবার আরেকটা সমানু আছে, আরেকটা সমানু কি? আরেকটা সমানু হচ্ছে তোমার এই যে এরকম, এই যে এরকম, এইরকম যদি হয়, এটা খুব ইন্টারেস্টিং। দেখো এটাও কিন্তু C5H12, দেখো এটাও কিন্তু C5H12, এটার নাম হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন আর কি। যাই হোক, তাহলে বুঝছো, একটা হচ্ছে নরমাল, একটা হচ্ছে একটা শাখা, আর একটা হচ্ছে 2টা শাখা। যাই হোক, এগুলো সবই C5H12 এর হচ্ছে তোমার সমাণু। করে দেখো, এটা অনেকবার পরীক্ষায় আসছে এই জিনিসটা। তাহলে এটা 3টা সমাণু বা 3টা আইসোমার্স সম্ভব। আইসোমার মানে সমাণু। 2টি এনানশিওমারের সমতুল মিশ্রণকে একটু আগে পড়াইলাম না, যে তাহলে 2টা এনানশিওমারের যে সমতুল মিশ্রণ সেটাকে কি বলা হয়? রেসিমিক মিশ্রণ বলে, তাই না? তাহলে 2টা এনানশিওমার অর্থাৎ 2টা ডি যৌগ এবং এল যৌগ, একটা এল একটা ডি, এই 2টা যৌগের সমতুল মিশ্রণকে হচ্ছে তোমার রেসিমিক মিশ্রণ বলে। ঠিক আছে। রেসিমিক মিশ্রণে যেহেতু অর্ধেক থাকে ডি, অর্ধেক থাকে এল, তাহলে অর্ধেক যদি আলোটাকে ডান দিকে ঘুরায়, বাকি অর্ধেক হচ্ছে আলোটাকে বাম দিকে ঘুরাবে। তার মানে রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয় হবে। বুঝতে পারতেছো? সিম্পল জিনিস। দেখো 2টা এনানশিওমারের হচ্ছে তোমার কি সমতুল মিশ্রণকে হচ্ছে তোমার রেসিমিক মিশ্রণ বলে। তাহলে একটা যদি অর্ধেক পার্টটা আলোটাকে যদি ডান দিকে সরায়, বাকি অর্ধেক পার্টটা আলোটাকে বাম দিকে সরাবে। ঠিক আছে, তাহলে অর্ধেক অর্ধেক একটা আরেকটাকে ব্যালেন্স করে দিচ্ছে। রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। বলছে এই যৌগটার নাম কি আছে? এই যৌগটা তোমরা যদি দেখতে অসুবিধা হয় আমি একটু গাঢ় করে দিচ্ছি, এই এরকম। বুঝছো? এই যৌগটা দেখাইছি না, এটা হচ্ছে পিরিডিন। এই যৌগটা হচ্ছে তোমার পিরিডিন। আর এই যে এই যৌগটা, এই যৌগটাকে বলা হয় পাইরল। এই যৌগটা হচ্ছে পাইরল। ঠিক আছে, পাইরল। আর এই যৌগটা কি?
অক্সিজেন থাকলে এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে ফিউরান, তাই না? এগুলো একটু দেখে রাখো, এগুলো হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ, পরীক্ষায় আসতে পারে। ফিউরান। আরেকটা হচ্ছে তোমার এই যে এরকম সালফার থাকলে এটাকে বলা হয় থায়োফিন। মনে রাখবা, থায়ো মানে সালফার, থায়ো শব্দের মানেই হচ্ছে সালফার। এটা তাহলে থায়োফিন, এটা হচ্ছে ফিউরান, এটা হচ্ছে পাইরল, আর এটা হচ্ছে পিরিডিন। ঠিক আছে? কোন ধরনের যৌগের দ্রবণের ভেতর দিয়ে এক সমতলীয় আলো চলার সময় তা আবর্তিত হয়? তাহলে এক সমতলীয় আলো চলার সময় আবর্তিত হয় মানে ডানে বা বামে ঘুরে যায়। কোন ধরনের যৌগ? কাইরাল যৌগ। ঠিক আছে? কার্বনিল মূলকে পরমাণুতে কোন প্রকারের হাইব্রিডাইজেশন ঘটাচ্ছে? এটা খুব ইন্টারেস্টিং জিনিস। কার্বনিল মূলক, কার্বনিল মূলক হচ্ছে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, দুই পাশে দুইটা হাত খালি, এই মূলকটাকে বলা হয় কার্বনিল মূলক। আচ্ছা, কার্বনিল মূলকে কোন ধরনের হাইব্রিডাইজেশন ঘটে? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। হাইব্রিডাইজেশন অলওয়েজ মনে রাখবা, এটা হাইব্রিডাইজেশন বা সংকরায়ন শুধুমাত্র হচ্ছে সিগমা বন্ধন, শুধুমাত্র হচ্ছে সিগমা বন্ধনে ঘটে, শুধু সিগমা বন্ধন ও মুক্তজোড় ইলেকট্রন থাকলে হয়। এটা একটু মনে রাখবা, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হচ্ছে তোমার শুধু সিগমা বন্ধন ও মুক্তজোড় থাকলে হয়। মুক্তজোড় মানে তো বুঝো, মুক্তজোড় মানে তো বুঝো যেই ইলেকট্রন জোড়া কোনো বন্ধনে অংশ নেয় না, মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন, যাই হোক। তাহলে শুধু সিগমা বন্ধন এবং মুক্তজোড় থাকলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হয়। তাহলে এবার খেয়াল করো, বলো এখানে একটা একক বন্ধন আছে। একক বন্ধন মানেই কি বলো তো? একক বন্ধন মানেই সিগমা বন্ধন। তাহলে এখানে একটা সিগমা বন্ধন অলরেডি পেয়ে গেছি। সেম ভাবে এখানেও একটা একক বন্ধন, একক বন্ধন মানেই সেগুলো হচ্ছে সিগমা বন্ধন। তাহলে দুইটা সিগমা বন্ধন পাইলাম। আর তোমরা সবাই জানো যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনের মধ্যে অলওয়েজ মনে রাখবা একটা সিগমা একটা পাই বন্ধন। দ্বিবন্ধনের মধ্যে পড়ছো তোমরা একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, তাহলে এই দুইটার মধ্যে একটা থাকবে হচ্ছে সিগমা বন্ধন। তাহলে বলো তো এখানে টোটাল কয়টা হচ্ছে আমরা সিগমা বন্ধন পাইলাম? টোটাল 3টা সিগমা বন্ধন পাইলাম। এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। মুক্তজোড় ইলেকট্রন কই আছে এটা তুমি জানো। পানির মধ্যে 2টা মুক্তজোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়াতে এক জোড়া ইলেকট্রন আছে, পানিতে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তুমি এগুলো পারো আসলে। ঠিক আছে? তো পানি বা অ্যামোনিয়া হইলে থাকে, তো এগুলো তো পানি বা অ্যামোনিয়া কোনোটাই না, তো এখানে মুক্তজোড়ের হিসাব বাদ। তাহলে তুমি বের করো একক বন্ধন মানেই সিগমা বন্ধন, তাহলে এটা একটা একক বন্ধন মানে একটা সিগমা, এটা একটা সিগমা, আর দ্বিবন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, তাহলে এটা একটা সিগমা। তাহলে টোটাল সিগমা বন্ধন এখানে কয়টা? টোটাল সিগমা বন্ধন হচ্ছে 3টা। তাহলে 3টা সিগমা বন্ধন, তাহলে শঙ্কর অরবিটালও 3টা, তাহলে হাইব্রিডাইজেশনও 3টা। তাহলে 3টা যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে একটা আসবে এস থেকে, বাকি 2টা আসবে পি থেকে। কারণ 3টা শঙ্কর অরবিটাল, যেহেতু 3টা সিগমা বন্ধন, কোনো মুক্তজোড় নাই, তাহলে 3টা সিগমা বন্ধন মানে 3টা শঙ্কর অরবিটাল। তাহলে 3টা শঙ্কর অরবিটালের মধ্যে একটা আসবে এস থেকে, বাকি 2টা তাহলে আসবে পি থেকে, কারণ একটা এস আর 2টা পি মিলে টোটাল 3টা হইতে হবে, তাই না? তাহলে একটা এস 2টা পি মানে sp2। বুঝছো? এইভাবে করে তুমি খুব সহজেই বের করতে পারবা। অ্যাডিপিক অ্যাসিডের আইউপ্যাক নাম হচ্ছে, এটা 9-10-এ পড়ছো, খেয়াল করে দেখো। অ্যাডিপিক অ্যাসিড ওই যে নাইলন 66, খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারে ছিল নাইলন 66 অ্যাডিপিক অ্যাসিড। তাহলে এটা ছিল হেক্সেন ডাইওয়িক অ্যাসিড। একটু মনে করে দেখো, দেখো এটা 9-10-এ পড়ছো, এই সংকেতটা তোমাদেরকে এখন মনে করায় দিতে হচ্ছে না। 9-10-এর জিনিস ভাই ভুলে গেছি, একটু মনে করায় দেন। ঠিক আছে, মনে করায় দিচ্ছি। এই যে দেখো নাইলনের ইয়েতে পড়ছিলা। তাহলে এখানে দেখো টোটাল কয় কার্বন আছে? দেখো এখানে আছে 4টা কার্বন, 4টা, আর এখানে একটা, এখানে একটা, তাহলে 4টা 5টা 6টা, তাহলে টোটাল 6 কার্বন মানে হেক্সেন, হেক্সেন। আর ঠিক আছে, তাহলে 6 কার্বন তার মানে হচ্ছে হেক্সেন। আর এইবার বলো কয়টা সি ডাবল এইচ আছে? 2টা, একটা 2টা, তাহলে 2টা থাকলে ডাই, কেমিস্ট্রিতে 2টা থাকলে ডাই। আর অ্যাসিড এটা থাকলে অয়িক অ্যাসিড, যেমন এই যে সি ডাবল এইচ থাকলে কি হয়? মিথানয়িক, বিউটানয়িক, ইথানয়িক, অয়িক অ্যাসিড। তাহলে 2টা অয়িক অ্যাসিড আছে, তাহলে ডাই অয়িক। 2টা আছে, ডাই মানে 2, অয়িক অ্যাসিড, তাহলে 2টা অয়িক, তাহলে ডাই অয়িক, তাহলে হেক্সেন ডাই অয়িক অ্যাসিড। বুঝছো? তাহলে হেক্সেন ডাই অয়িক অ্যাসিড, এটাই হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের নাম। তোমরা এটা নাইলনে পড়ছো। কোনটি CH3CHO এর বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া? আচ্ছা, CH3CHO বলো, এটা কি একটা অ্যালডিহাইড, তাই না? ইথানল, এটাকে আমি একটু ভেঙে লিখি, জিনিসটা তো এরকম, CH3CHO অ্যালডিহাইড। ঠিক আছে, ইথানল বলছে এটার কোনটা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো জিনিসটা হচ্ছে, বলো তো এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কত?
2.5, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। তাহলে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তোমার 3.5। তাহলে বলো অক্সিজেন কার্বনের তুলনায় বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এটা বেশি তড়িৎ ঋণাত্মক মানে কি? তাহলে সে টান দিবে। বেশি তড়িৎ ঋণাত্মক মানে হচ্ছে সে কি করবে? ইলেকট্রনকে টান দিবে। তাহলে এই যে ওদের মধ্যে, তাহলে ওদের মধ্যে যে সিগমা বন্ধন বা পাই বন্ধন গঠন হয়েছে সেখানকার ইলেকট্রনগুলার এসে বেশি বেশি নিজের দিকে নিয়ে যাবে, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। তাহলে ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ও ইলেকট্রনকে নিজের দিকে টান দিবে। তাহলে ইলেকট্রনকে নিজের দিকে টান দিলে ও একটু বেশি নেগেটিভ, তাহলে ও একটু বেশি নেগেটিভ হয়ে যাবে। আর ওর ইলেকট্রনটা টান দিছে, তাহলে ও একটু বেশি পজিটিভ হয়ে যাবে, তাহলে ও একটু বেশি পজিটিভ। তাহলে ও যেহেতু একটু বেশি পজিটিভ হয়ে গেছে, পজিটিভ মানে কি? ও পজিটিভ। এখন ওরে দেখে বাইরে থেকে আরেকটা জিনিস আসবে, এখন ওকে দেখে বাইরে থেকে মনে করো আরেকটা জিনিস আসতেছে এক্স, এক্স মনে করে এখন ওকে আক্রমণ করবে। কেন আক্রমণ করবে? কারণ সে পজিটিভ হয়ে গেছে। বলো নর্মালি কার চার্জ হচ্ছে পজিটিভ? নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে ও কিন্তু এখন নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জ হয়ে গেছে। এই পজিটিভ চার্জ দেখে আরেকজন আক্রমণ করতেছে বা বিক্রিয়া করতেছে। তাহলে নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জকে সে আকর্ষণ করতেছে, তাহলে ওরে বলা হয় নিউক্লিওফাইল। তাহলে এই ব্যাটা হবে নিউক্লিওফাইল। কেন? কারণ নিউক্লিও মানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিও বলতে আসলে পজিটিভ চার্জকে বোঝাচ্ছে, আর ফাইল মানে আকর্ষণ করা। সে নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জকে আকর্ষণ করে বিক্রিয়া করতে আসতেছে আরেকজন নতুন জিনিস, এই জন্য এটাকে তোমার বলা হয় নিউক্লিওফাইল। বুঝছো? মানে ও তো পজিটিভ, তাহলে ও নিউক্লিয়াসের মতো পজিটিভ হয়ে গেছে। সে নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জ দেখে আরেকজন এখানে আক্রমণ করে বিক্রিয়া করবে। তাহলে যে আসতেছে, তাহলে সে নিউক্লিয়াসকে আকর্ষণ করতেছে, নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জকে আকর্ষণ করতেছে, এই জন্য ওকে তোমার বলা হবে নিউক্লিওফাইল। পড়াইছি না? নিউক্লিও মানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিও বলতে আসলে পজিটিভ চার্জকে বোঝাচ্ছে, কারণ নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। ফাইল মানে আকর্ষণী। ফাইল শব্দের মানে হচ্ছে গ্রিক শব্দ, এর মানে হচ্ছে আকর্ষণী। তাহলে সে পজিটিভ চার্জকে আকর্ষণ করার জন্য আসতেছে, তাহলে ও হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল এসে যুক্ত হবে, নিউক্লিওফাইল এসে এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন ভেঙে যাবে। দেখো তাহলে কি হবে? কার্বন অক্সিজেন দ্বিবন্ধনটা তখন ভেঙে যাবে, দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হবে। একক বন্ধন হইলে এই অক্সিজেনের একটা হাত খালি হয়ে যাবে, কারণ অক্সিজেনের হাত হচ্ছে 2টা। আবার এই কার্বনেরও একটা হাত খালি হয়ে যাবে, কারণ কার্বনের হাতও হচ্ছে তোমার 2টা। বুঝতে পারতেছো? কারণ আগে ছিল দ্বিবন্ধন, তাহলে কিন্তু এখন এই দ্বিবন্ধন ভেঙে গেছে, তাহলে অক্সিজেনের হাত 2টা, এই জন্য একটা হাত খালি হয়ে যাবে। আবার কার্বনের হাত 4টা, হ্যাঁ, তাহলে কার্বনের হাত 4টা, তাহলে ওরও তখন একটা হাত খালি হয়ে যাবে। সেই খালি হাতে নিউক্লিওফাইল যুক্ত হবে। তাহলে নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে, তাহলে এটা নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া যুক্ত হচ্ছে, এই জন্য অ্যালডিহাইড হচ্ছে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। ক্রিস্টাল ক্লিয়ার, ইটস ন্যানো রিক্যাপ টাইম। আরেকবার বলি, ওর তড়িৎ ঋণাত্মকতা 3.5, ওর হচ্ছে 2.5। তাহলে ওর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফলে বন্ধনে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলোর বেশি বেশি নিজের দিকে নিয়ে এই ব্যাটা নেগেটিভ, এই ব্যাটা পজিটিভ। তাহলে কার্বনের চার্জটা অনেকটা নিউক্লিয়াসের মতো পজিটিভ হয়ে গেছে। এখন এই নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জ দেখে থার্ড পার্টি, বাইরে থেকে আরেক পার্টি এসে এখন বিক্রিয়া করার চেষ্টা করতেছে। তাহলে এই ব্যাটা নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জ দেখে আকর্ষণ করে আসতেছে, তাহলে এই ব্যাটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিও মানে নিউক্লিয়াসের মতো পজিটিভ চার্জ, ফাইল মানে আকর্ষণী, তাহলে সে পজিটিভ চার্জকে আকর্ষণ করার জন্য আসতেছে, তাহলে নিউক্লিওফাইল সে। আর নিউক্লিওফাইল এসে তখন কি করবে? এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধন ভেঙে যখন একক বন্ধন হবে, অক্সিজেনের হাত হচ্ছে 2টা, তাহলে একটা হাত এইটা, তখন আরেকটা হাত খালি হয়ে যাবে। আবার কার্বনের হাত 4টা, তাহলে এই দ্বিবন্ধন ভেঙে গেলে তখন কার্বনের আরেকটা হাত ফাঁকা হয়ে যাবে, সেই ফাঁকা হাতে হচ্ছে এই ব্যাটা বসবে। বুঝছো? কথার কথাই ফাঁকা হাতে তখন এই যে এই জিনিসটা বসবে। তাহলে নিউক্লিওফাইল যুক্ত হচ্ছে, সংযুক্ত হচ্ছে, ফাঁকা হাতে যুক্ত হচ্ছে, তাহলে নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা সংযোগ বিক্রিয়া। ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। এবার একটু হচ্ছে খেয়াল করো, দেখো ঠিক আছে, এই প্রশ্নটাও ঠিক মতো আসে নাই। যাই হোক, এটা এই প্রশ্নটা ঠিক মতো আসে না, এটা হচ্ছে 350 থেকে 400। আচ্ছা, অস্পষ্ট, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু উপরে পড়ে গেছে, এটা হচ্ছে আচ্ছা, এটার জিনিসটা হচ্ছে বিউটানলকে,
গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কোনটি অধিক পরিমাণে উৎপন্ন হয়? আচ্ছা, এটার প্রশ্নটা হচ্ছে বিউটানল। আচ্ছা, বিউটানল কত? আচ্ছা, এটা হচ্ছে বিউটানল 2। এটা হচ্ছে বিউটানল 2। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে দেখো, বিউটানল 2 কে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কোনটি অধিক পরিমাণে উৎপন্ন হয়? আচ্ছা, বিউটানল 2 সাথে হচ্ছে মনে করো তোমার গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তাইলে কি উৎপন্ন হবে? ঠিক আছে, প্রশ্নটা যদিও একটুই হয়ে গেছে, সমস্যা নেই। এইবার তুমি জিনিসটা বুঝবা, এটা হচ্ছে বিউটানল 2। ভাইয়া কেমনে বুঝলাম? দেখো, প্রথম কথা 4 কার্বন OH আছে, তাহলে বিউটানল। আর এই OH-টা কয় নম্বর কার্বনে আছে? দেখো, এই দিক থেকে নাম্বারিং করো, 1 2 নম্বর কার্বনে আছে, তাহলে এটা হচ্ছে বিউটানল 2। তাহলে বিউটানল 2 কে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি হয়? তুমি জানো, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহলকে বিক্রিয়া করলে ডিহাইড্রেশন বিক্রিয়া, ডিহাইড্রেশন, পানি চলে আসে, তাহলে পানি বের হবে। তাহলে সেই পানিটা কেমনে বের হবে? দেখো, পানি বানাইতে কি লাগে? দেখো, পানি বানাইতে H এবং OH লাগে, তাহলে এই কার্বন থেকে OH চলে যাবে, আর এই কার্বনের পাশের দুইটা কার্বনের যে কোনো একটা কার্বন থেকে H আসবে। তাহলে এই কার্বন থেকে OH চলে যাবে, আর এই কার্বনের পাশের দুইটা কার্বন, হয় এটা নয়তো এটা, এখান থেকে হচ্ছে H আসবে। এখন কাহিনী হচ্ছে কোনটার থেকে H আসবে? তাহলে OH তো বুঝলাম, এখান থেকে চলে গেল, আর পানি বানানোর জন্য আরেকটা H লাগবে, তাহলে সেই Hটা এই কার্বনের হয় এই পাশের কার্বন এখান থেকে আসবে অথবা এখান থেকে আসবে। এখন কোনটা থেকে আসবে? এইটা নিয়ে একটা নীতি আছে, সাইজেফের নীতি। সাইজেফের নীতিতে বলা হয়েছে সেই ক্ষেত্রে যেই কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকেই হাইড্রোজেন আসবে। তাহলে এর পাশের দুইটা কার্বনের মধ্যে দেখো, এই কার্বনে হচ্ছে হাইড্রোজেন কম 2টা কার্বন, এই কার্বনে হচ্ছে হাইড্রোজেন বেশি 3টা কার্বন। তাহলে সাইজেফের নীতি বলছে যেই কার্বনে হচ্ছে হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন আসবে। তাহলে এই দুইটার মধ্যে এখানে হাইড্রোজেন কম, তাহলে এখান থেকে হাইড্রোজেন চলে আসবে -H। এই HOH মিলে তাহলে জিনিসটা কি করলো? HOH মিলে ওই যে H2O বা পানি তৈরি করলো। বাকিটা কি হবে? তাহলে দেখো, বাকিটা হচ্ছে জিনিসটা এরকম হবে, দেখো CH3, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে CH, আবার এখান থেকে OH চলে গেছে, থাকবে হচ্ছে CH, আর এখানে হচ্ছে CH3। এখন তার মানে বুঝতেই পারতেছে এখানে দ্বিবন্ধন হবে, অর্থাৎ তাহলে এই দুইটা কার্বনের মধ্যে তখন দ্বিবন্ধন হয়ে যাবে, CH3 CH CH CH3। তাহলে কোন যৌগটা পাওয়া গেল? বিউটিন 2 পাওয়া গেল। দেখো বিউটিন 2 কেমনে? দেখো, তুমি যেদিক থেকে নাম্বারিং করো, এদিক থেকে নাম্বারিং করলেও দেখো 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন, বা তুমি এদিক থেকে নাম্বারিং করলেও দেখবা 2 নম্বর কার্বনে দ্বিবন্ধন। তাহলে বিউটিন 2 বা 2 বিউটিন পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা 80% ক্ষেত্রে এটাই হবে, 80% 80% ক্ষেত্রে এটাই হবে। আর মাত্র 20% ক্ষেত্রে উল্টা হবে। মাত্র 20% ক্ষেত্রে কি হবে? যেই কার্বন থেকে OH আসে তার পাশের যেই কার্বনে হাইড্রোজেন বেশি সেখান থেকে হাইড্রোজেন আসবে। তাহলে 20% ক্ষেত্রে এই কার্বন থেকে হাইড্রোজেন এসে HOH মিলে পানি বের হয়ে যাবে, তখন দ্বিবন্ধনটা হবে এই যে এটা আর এটার মধ্যে, তখন এটা হবে CH3 CH2 CH ডাবল বন্ড CH2, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তখন বিউটিন 1 হবে। তাহলে 80% ক্ষেত্রে বিউটিন 2 আর মাত্র 20% ক্ষেত্রে বিউটিন 1 হবে। এটা হচ্ছে সাইজেফের নীতি। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলি, এরকম অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় পানি অপসারিত হয়। এখন পানি মানে HOH, তাহলে OH চলে যাবে, আর যে কার্বন থেকে OH যাবে তার পাশের দুইটা কার্বনের যে কোনো একটা কার্বন থেকে H যাবে, ওই HOH মিলে পানি হয়ে গেল। এখন সমস্যাটা হচ্ছে কোন কার্বন থেকে H আসবে? যেই কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে আসবে। ওই যে দুর্বলের উপরে অত্যাচার, এখানে হাইড্রোজেন কম, এখান থেকে HOH মিলে পানি হবে, আর এই দুটার মধ্যে দ্বিবন্ধন হবে। তাহলে CH3 CH একটা হাইড্রোজেন চলে গেছে, CH3 CH ডাবল বন্ড CH CH3 হবে। তাহলে ডাবল বন্ডটা এখানে হবে, অর্থাৎ বিউটিন 2 হবে 80% ক্ষেত্রে। আর মাত্র 20% ক্ষেত্রে কি হবে? ওই যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখান থেকে হাইড্রোজেন চলে যাবে মাত্র 20% ক্ষেত্রে। তাহলে এখান থেকে HOH মিলে H2O, তাহলে এখানে দ্বিবন্ধন হবে মাত্র 20% ক্ষেত্রে, অর্থাৎ 20% ক্ষেত্রে বিউটিন 1 আর 80% ক্ষেত্রে বিউটিন 2 হবে। ক্রিস্টাল ক্লিয়ার? ইন্টারেস্টিং না? এগুলো কিন্তু জিএসটিতে আসবে। একটি অ্যালকিনকে ওজোনোলাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া গেল, অ্যালকিনটি কি? ঠিক আছে, তো একটু আগেও পড়াইছি, ওজোনোলাইসিস করে তুমি যদি প্রোপানন পাও এবং ইথানল পাও, ঠিক আছে, একটা কথা মনে রাখবা, এই ক্ষেত্রে বলো প্রোপানন এটা কিটোন, কয় কার্বন? প্রোপানন 3 কার্বন, ঠিক আছে। আর হচ্ছে ইথানল এটা অ্যালডিহাইড, ইথানল তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আমি কি বলছিলাম, ওজোনোলাইসিস করে তুমি যদি একটা কিটোন পাও
আর যদি একটা অ্যালডিহাইড পাও সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে কিটোন যত কার্বন সেখান থেকে 1 মাইনাস করো, কিটোনের কার্বন সংখ্যা থেকে 1 মাইনাস করো, তাহলে এখানে থাকবে 2 কার্বন আর এখানে থাকবে 2 কার্বন। তাহলে তুমি আগে 2 কার্বন 2 কার্বন লেখো, তুমি আগে 2 কার্বন 2 কার্বন লেখো। তাইলে আমি কি বলছি যে দ্বিবন্ধনটা এমন ভাবে হবে যে এক পাশে থাকবে 2 কার্বন, আরেক পাশে থাকবে 2 কার্বন। আমি কি বুঝাইতে পারছি? তুমি যদি দেখো যে ওজোনোলাইসিস করে কিটোন এবং অ্যালডিহাইড পাইছো, সেক্ষেত্রে নিয়ম হচ্ছে কিটোনের যতগুলা কার্বন তার থেকে 1 বিয়োগ করবা, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ করলে 2, আর অ্যালডিহাইড যা ছিল তাই থাকবে 2 কার্বন। তাহলে এবার তুমি এই পাশে 2 কার্বন লেখো, এই পাশে 2 কার্বন লেখো, এদের মাঝখানে হচ্ছে দ্বিবন্ধন দাও। তাহলে দ্বিবন্ধনটা এমন ভাবে পড়বে যে এক পাশে 2 কার্বন আর এক পাশে 2 কার্বন, এইটুকু বুঝছো? আচ্ছা, আর এই যে কিটোন থেকে তুমি একটা কার্বন মাইনাস করছিলা, সে একটা কার্বন আসলে শাখা হিসেবে চলে যাবে, সে একটা কার্বন এখানে এই দ্বিবন্ধনের সাথে একটা শাখা হিসেবে চলে যাবে। তাহলে দ্বিবন্ধনের সাথে যে কার্বন আছে তার সাথে একটা শাখা দিয়ে দাও, ওই একটা কার্বন, তাহলে ওই একটা কার্বন আসলে শাখা হিসেবে মিথাইল মূলক হবে। এবার বাকি হাতগুলা তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। দেখো এর 4টা হাত ফিল আপ হয়ে গেছে, এর 3টা হাত ফিল আপ হয়েছে, তাহলে একটা হাইড্রোজেন, এটাই হবে সেই অ্যালকিনটা, এটাই হবে সেই অ্যালকিন। তাহলে এবার বলো সেই অ্যালকিনের মূল শিকল এটা, মেইন শিকল এটা, তাহলে মেইন শিকল 4 কার্বন বিশিষ্ট, এটা বিউটিন। তবে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দেখো নাম্বারিং করো, তাহলে নাম্বারিং করলে তুমি খেয়াল করো এদিক থেকে নাম্বারিং করলে 1 2, দেখো 2 নম্বর কার্বনের শাখা শিকল, আবার 2 নম্বর কার্বনের দ্বিবন্ধন, তাহলে জিনিসটা হলো 2 মিথাইল বিউটিন 2, দেখো 2 মিথাইল বিউট টুইন। ঠিক আছে, এখন তুমি আমারে বলতে পারো যে ভাই এদিক থেকে নাম্বারিং করলে সমস্যাটা কি ছিল? সমস্যা আছে, এদিক থেকে নাম্বারিং করলে দেখো, এদিক থেকে নাম্বারিং করলে দেখো শাখা শিকলটাও 2 নম্বর কার্বনে, আবার কার্যকরী মূলকটাও 2 নম্বর কার্বন। আর এদিক থেকে নাম্বারিং করলে দেখো 1 2, কার্যকরী মূলকটা 2 নম্বর কার্বনে পড়ছে, দ্বিবন্ধন, কোনো সমস্যা নাই। বাট সমস্যাটা হচ্ছে শাখা শিকলটা একটু দূরে পড়ে গেল। তাহলে দেখো এই দিক থেকে নাম্বারিং করলে আমার শাখাও কাছে, আবার কার্যকরী মূলকও কাছে, দুইটাই 2 নম্বর পজিশনে। আর এই দিক থেকে নাম্বারিং করলে আমার কার্যকরী মূলকটা ঠিক আছে 2এই পড়ছে, সমস্যা নাই, কিন্তু শাখাটা একটু দূরে পড়ে গেল। তাইলে নিয়ম হচ্ছে যে দিক থেকে নাম্বারিং করলে সবগুলোই কাছে আসবে, ওইটাই আসলে নিয়ম, ওইটাই নিয়ম। তাহলে এই জন্য আমরা এই দিক থেকে নাম্বারিং করব, ডান দিক থেকে নাম্বারিং করবো। তাহলে ডান দিক থেকে নাম্বারিং করলে বুঝতেই পারছো 1 2, তাহলে 2 নম্বরে কার্যকরী মূলক, আবার 2 নম্বরে শাখা, তাহলে 2 মিথাইল বিউট টুইন, এটা 4 কার্বন, তাহলে বিউট টুইন বা বিউটিন 2, তাহলে 2 মিথাইল বিউট টুইন বা 2 মিথাইল বিউটিন 2, দ্যাটস দ্য অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এই ক্ষেত্রে নিয়ম কি? কিটোন থেকে হচ্ছে একটা কার্বন বিয়োগ করব, আর ইথান মানে অ্যালডিহাইড থাকবে, দেন তাহলে কিটোন থেকে একটা কার্বন বিয়োগ করলে 2টা কার্বন, তাহলে এক পাশে 2টা কার্বন, আরেক পাশে 2টা কার্বন, এর মাঝখানে দ্বিবন্ধন হবে। আর কিটোনের জন্য ওই যে একটা কার্বন বিয়োগ করেছিলাম, মনে রাখবা সেই কার্বনটা আসলে শাখা শিকল হিসেবে যাবে 1 কার্বন, তাহলে CH3। বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, তুমি যৌগ পেয়ে যাবা 2 মিথাইল বিউট টুইন। প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় হচ্ছে তোমার কি উৎপন্ন হয়? তাহলে প্রোপিন ও বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়া কি উৎপন্ন হয়? বেয়ার দ্রবণ পরীক্ষা। তাহলে বলো প্রোপিনের সাথে বেয়ার দ্রবণ পরীক্ষা, এটা তুমি সহজ দেখো, ইথেনের সাথে বেয়ার বিকারকের পরীক্ষায় কি হয়? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে প্রোপিনের সাথে বেয়ার দ্রবণের পরীক্ষায় প্রোপাইলিন গ্লাইকল হবে, একই জিনিস। ইথিনের সাথে বেয়ারের পরীক্ষায় ইথিলিন গ্লাইকল, তাহলে প্রোপিনের সাথে প্রোপাইলিন গ্লাইকল। 9 10-এ পড়ছে এটা, এই জন্য আর দেখাইলাম না। কোন জ্বালানির কার্যক্ষমতা যদি 25% এনহেপ্টেন এবং 75% আইসো অক্টেনের মিশ্রণ হয়, তবে ওই জ্বালানির অক্টেন সংখ্যা, কোন একটা জ্বালানির অক্টেন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে সেখানে যত % আইসো অক্টেন থাকে সেটাকেই অক্টেন নাম্বার বলা হয়। এটা একটু ইন্টারেস্টিং জিনিস, এটা আসলে একটু জাস্ট মনে রাখো, এটা গাড়ির জ্বালানির ব্যাপার স্যাপার, এটা আসলে অন্য বেসিক আর কি। ঠিক আছে, খালি এটা মনে রাখো, কোনো জ্বালানিতে যত % আইসো অক্টেন থাকে, অথবা 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 100 থেকে 100 মাইনাস এন হেপ্টেনের হচ্ছে পার্সেন্টেজ। মনে রাখবে এটা দুইটা ভাবে বের করা যায়। কোন জ্বালানির অক্টেন নাম্বার 2 সিস্টেমে বের করা যায়। একটা হচ্ছে যত % আইসো অক্টেন থাকে সরাসরি, সেটা হচ্ছে অ্যান্সার। যেমন এখানে 75% আইসো অক্টেন আছে, তাহলে এই জ্বালানির অক্টেন নাম্বার হচ্ছে 75। যত % আইসো অক্টেন থাকবে নাম্বারটা তত, অর্থাৎ 75, এটা করা যায়। অথবা 100 থেকে এন হেপ্টেনের পার্সেন্টেজ বিয়োগ করেও পাওয়া যায়। তাহলে এখানে এন হেপ্টেন আছে 25%, তাহলে 100 থেকে 25 বিয়োগ করে অ্যান্সার হচ্ছে 75। যেমনি করে অ্যান্সার 75 আসবে। তাহলে যত % আইসো অক্টেন আছে সেটাকে অক্টেন নাম্বার বলে, অথবা 100 থেকে এন হেপ্টেনের পার্সেন্টেজ বিয়োগ করলে যা আসে সেটারই হচ্ছে তোমার কি বলে? অক্টেন নাম্বার বলে। প্যারাফিন কি? অ্যালকেন
বা সম্পৃক্ত হাইড্রোকার্বনের আরেকটা নাম হচ্ছে প্যারাফিন, এর মানে হচ্ছে আকর্ষণ নাই, 9-10-এ পড়ছে এগুলো সব। কোনটি উডস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? আচ্ছা, উডস বিক্রিয়াতে অ্যালকাইল হ্যালাইড অংশগ্রহণ করে, তবে এই ক্ষেত্রে হচ্ছে এটা দেখো, এই যৌগটা দেখো, এখানে ব্রোমিনটা একটা কার্বনের সাথে যুক্ত, খুব ভালো কথা, এই কার্বনের সাথে 3টা CH3 যুক্ত, দেখো CH3 হোল ব্র্যাকেটে হচ্ছে 3, তাহলে এই কার্বনের সাথে 3টা CH3 যুক্ত, 3টা CH3 যুক্ত, ঠিক আছে, দেন এর সাথে ব্রোমিন, তাহলে বলো তো এখানে অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, তাহলে এই হ্যালোজেনটা সরাসরি যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনকে তোমার বলা হয় আলফা কার্বন, হ্যাঁ, তাহলে আলফা কার্বনটা এখানে সরাসরি কয়টা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, দেখো 1টা 2টা 3টা, তাহলে এখানে আলফা কার্বনটা সরাসরি 3টে অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, 1 2 3, তাহলে 3টে অ্যালকাইল মূলকের সাথে যুক্ত, তার মানে এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, দ্যাট মিনস এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সাধারণত উডস বিক্রিয়া দেয় না, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সাধারণত উডস বিক্রিয়া দেয় না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লোরোফর্ম অণুতে ক্লোরিন পরমাণুর অস্তিত্ব প্রমাণ করা যায় কি দ্বারা? আচ্ছা, ক্লোরোফর্ম অণুতে ক্লোরিন আছে নাকি নাই এই জন্য সিলভার নাইট্রেট মেশানো হয়। কেন? খুব সিম্পল, সিলভার নাইট্রেট ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের হচ্ছে অদক্ষেপ ফেলে, সিলভার নাইট্রেট ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ ফেলে, সেখান থেকে বোঝা যায়। ওকে, কাঁদুনে গ্যাসের প্রধান উপাদান হচ্ছে ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিনের সংকেত তো জানো, CCl3NO2, ক্লোরোপিক্রিন কাঁদুনে গ্যাসের সংকেত। আচ্ছা, ক্লোরোফর্ম উন্মুক্ত রাখলে কোন গ্যাস উৎপন্ন হয়? এটা একটু সরাসরি বইয়ের বিক্রিয়া, ক্লোরোফর্ম উন্মুক্ত রাখলে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসটার নাম হচ্ছে ফসজিন, ফসজিন গ্যাস। COCl2 ফসজিন গ্যাস। হ্যাঁ, গাঢ় HCl অ্যাসিডের দ্রবীভূত অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে বলে লুকাস বিকারক, বারবার পড়াইছি লুকাস বিকারক। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণকে হচ্ছে তোমার কি বলে? লুকাস বিকারক বলে। এটা দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা হয়, ঠিক আছে। লুকাস বিকারকের সাথে এই যে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলের বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটা? আচ্ছা, লুকাস বিকারক হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণ। এই লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা হয়। এই ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া দেয়, এটা সবচেয়ে সক্রিয়। 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া দেয়। আর লুকাস বিকারকের সাথে কক্ষ তাপমাত্রায় 1 ডিগ্রি অ্যালকোহল বিক্রিয়া দেয় না। তাহলে লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল সাথে সাথে বিক্রিয়া দেয়, 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট পরে বিক্রিয়া দেয়, আর 1 ডিগ্রি হচ্ছে কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তাহলে 3 ডিগ্রি সবচেয়ে সক্রিয়, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। ওকে, লুকাস বিকারক দ্বারা কোনটি শনাক্ত করা হয়? অ্যালকোহল। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করা হয়। খুবই ইম্পর্টেন্ট লুকাস বিকারক এই জিনিসটা। দেখো, ইথাইল আয়োডাইড জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করে? এক কথা দেখো, পড়াইছি না, জল থাকলে নল হয়, অলওয়েজ মনে রাখবা। পটাশিয়াম হাইড্রোক্সাইডের যদি জলীয় দ্রবণ হয় তাহলে জল থাকলে নল, তাহলে ইথানল, ইথানল, ইথানল উৎপন্ন হয় জল থাকলে নল। আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে অ্যালকোহলীয় দ্রবণ হইতো, অ্যালকোহলীয় দ্রবণ হইলে অ্যালকিন উৎপন্ন হইতো, অ্যালকিন, তখন কি হইতো? তখন ইথিন উৎপন্ন হইতো, ইথিন উৎপন্ন হইতো। বুঝছো? তাহলে জল থাকলে নল অর্থাৎ ইথানল হবে, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ থাকতো তাহলে অ্যালকিন, তখন ইথিন উৎপন্ন হইতো। ওকে, কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? বারবার বলছি, ওই যে আগের প্রশ্নটাই, ঠিক আছে। ইথারের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক সবচেয়ে কম। নিম্নের কোনটি টলেন বিকারক? টলেন বিকারক তো জানোই, অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ। এই যে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট দ্রবণ হচ্ছে টলেন বিকারক। টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে সিলভার অদক্ষেপ ফেলে, সিলভার থাকে। কোন যৌগকে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করার পর তাতে HCl যোগ করলে সাদা ধোঁয়া উৎপন্ন হয়? আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। দেখো, যেমন এই যে এই যৌগটা দেখো, দেখো এরকম একটা যৌগ আছে, সিম্পল জিনিস। দেখো, এইরকম যৌগ, ধরো C+O NH2, এটা হচ্ছে বেনজানামাইড, বেনজানামাইড। হ্যাঁ, এর সাথে তুমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে হচ্ছে উত্তপ্ত করো, ফার্স্টে এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে বিক্রিয়া করো, কি হবে জানো? খুব সিম্পল জিনিস, এই NaO, এই NaO, এই অংশটা এই NH2-র জায়গায় বসবে, এই অংশটা এই জায়গায় বসবে, ঠিক আছে। এই অংশটা এই জায়গায় বসবে আর এটা এই জায়গায় বসবে। তাহলে এই অংশটা এই জায়গায় যদি বসে, দেখো কি হবে? দেখো, C+O ONA, অর্থাৎ ONA এইটুকু অংশ এই জায়গায় বসবে।
তাহলে জিনিসটা এইটুকু থাকবে NH2 জায়গায় ON এ বসবে, তাহলে COON অর্থাৎ সোডিয়াম বেনজয়েট উৎপন্ন হবে। এই যৌগটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট। আর তাহলে এই জিনিসটা এর জায়গায় বসলে তাহলে NH2 তার সাথে H, তাহলে অ্যামোনিয়া, NH2 প্লাস H, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া। দেন তুমি এর সাথে যদি HCl যোগ করো তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। দেন এর সাথে তুমি যদি HCl যোগ করো তাহলে অ্যামোনিয়ার সাথে HCl বিক্রিয়া করে NH4Cl, ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের হচ্ছে সাদা ধোঁয়া পাওয়া যাবে, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইডের তখন কি পাওয়া যাবে? সাদা ধোঁয়া পাওয়া যাবে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তখন পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে বেনজানামাইড। ঠিক আছে, ওকে। অ্যানিলিন, আচ্ছা এটা একটু মানে একদম সরাসরি। অ্যানিলিনের সাথে তুমি যদি সোডিয়াম নাইট্রাস এবং HCl এর শীতল অবস্থায় যদি বিক্রিয়া করো 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, একদম ঠান্ডা অবস্থায় যদি অ্যানিলিনের সাথে সোডিয়াম নাইট্রাইট এবং HCl এর বিক্রিয়া করো, এটা হচ্ছে অ্যানিলিন থেকে তোমার কি হয় জানো? সহজ কথা, অ্যানিলিনের সাথে শীতল তাপমাত্রা মানে হচ্ছে এটা 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট আর হচ্ছে HCl সহযোগে বিক্রিয়া করলে অ্যানিলিন থেকে হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা N2Cl, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে মেইন যৌগ। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অর্থাৎ C6H5N2Cl, C6H5N2Cl বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বেনজিন ডায়াজোনিয়াম লবণকে কপার চূর্ণ এবং হ্যালোজেন অ্যাসিড সহ উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? এগুলো তোমরা হচ্ছে পারবা, এটাও ওই যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াতে পড়াইছি না, এই যে বেনজিন ডায়াজোনিয়াম লবণ এর সাথে হচ্ছে কপার চূর্ণ আর ধরো হ্যালোজেন অ্যাসিড মনে করো HCl সহযোগে বিক্রিয়া করলে জিনিসটা হচ্ছে তোমার কি হয়? নাইট্রোজেনটা আলাদা হয়ে যায়। তাহলে নাইট্রোজেন পার্টটা আলাদা হয়ে যায়, ক্লোরিন থাকে, শুধু ক্লোরিন থাকে, জিনিসটা হচ্ছে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। নাইট্রোজেনটা আলাদা হয়ে যায়, ক্লোরিনটা এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এগুলোই যে নামধারী বিক্রিয়া, বেশ কিছু বিক্রিয়া আছে নামধারী বিক্রিয়ার মধ্যে পড়াইছি, একটু আগে পড়াইছি। ঠিক আছে, ওকে। অ্যামিনের ক্ষারকত্বের সঠিক ক্রম কোনটা? পড়াইছি না? অ্যামিনের ক্ষারকত্বের সঠিক ক্রমটা পড়াইছি না, যে 2 ডিগ্রি সবচেয়ে বেশি, দেন 1 ডিগ্রি 213, দেন 3 ডিগ্রি, দেন অ্যামোনিয়া, দেন অ্যারোমেটিক অ্যামিন। তাহলে 213 দেন অ্যামোনিয়া, দেন হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষার ধর্ম সবচেয়ে কম, মনে আছে? তাহলে দেখো 2 ডিগ্রি অর্থাৎ 2টা অ্যালকাইল মূলক থাকলে, এই যে 2 ডিগ্রি, একটা অ্যালকাইল মূলক আছে এখানে, আর দ্বারা হচ্ছে অ্যালকাইল মূলক। এখান থেকে ডিগ্রি বের করার খুব সহজ উপায় আছে। এখানে আর হচ্ছে তোমার অ্যালকাইল মূলক, তাহলে কয়টা আর আছে সেখান থেকে খুব সহজেই ডিগ্রি বের করতে পারবা। এখানে 2টা আর আছে, R2, তাহলে এটা 2 ডিগ্রি। একটা আর আছে 1 ডিগ্রি, 3টা আর আছে তাহলে 3 ডিগ্রি, দেন অ্যামোনিয়া, দেন এই যে অ্যারোমেটিক অ্যামিন। দেখো এই যে C6H5 মানে কি? বেনজিনের ওই রিংটা, বেনজিনের রিংয়ের সাথে NH2 অ্যারোমেটিক অ্যামিন। তাহলে 2 ডিগ্রি সবচেয়ে ক্ষারধর্মী, দেন 1 ডিগ্রি, দেন 3 ডিগ্রি, দেন অ্যামোনিয়া, দেন ওই যে অ্যারোমেটিক অ্যামিন। ঠিক আছে, ওকে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। স্যালিসালডিহাইড তৈরি করা যায় নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে? ঠিক আছে, তাহলে স্যালিসালডিহাইড তৈরি করা যায় হচ্ছে তোমার কোন বিক্রিয়ার মাধ্যমে? এটা হচ্ছে রাইমার-টাইম্যান বিক্রিয়ার মাধ্যমে। রাইমার-টাইম্যান বিক্রিয়া কি? দেখো জিনিসটা হচ্ছে, ধরো তোমার ছিল হচ্ছে ফেনল OH, ফেনল, এর সাথে হচ্ছে ক্লোরোফর্ম CHCl3, আর তার সাথে ছিল হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড। ধরো 3 অণু হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা 3 অণু হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা হচ্ছে রাইমার-টাইম্যান বিক্রিয়া। তাহলে জিনিসটা কি হয় দেখো, জিনিসটা হচ্ছে বিক্রিয়া করলে এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এই 3টা ক্লোরিন আর 3টা পটাশিয়াম 3KCl উৎপন্ন করে বা NaCl উৎপন্ন করে যদি তুমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নাও। অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড আর ক্লোরোফর্ম বিক্রিয়া করে এই ক্লোরিন এবং পটাশিয়াম মিলে পটাশিয়াম ক্লোরাইড করে, আবার OH এবং এই যে এখানে HOH মিলে হচ্ছে পানি উৎপন্ন করে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে তোমার পানি উৎপন্ন করে। পানি আমি সমতাকরণ করতেছি না,
পানি উৎপন্ন করে, সমতাকরণ আমি করছি না, দরকার নেই এখানে এখন আর সমতাকরণ। আর হচ্ছে কি করে, আর হচ্ছে এই যে একটা হচ্ছে সিএইচও মূলকটা একটা ইসে বসে, তাহলে জিনিসটা ছিল এরকম, ফেনল আর এই যে আরেকটা কার্বনে হচ্ছে সিএইচও বসে, তখন সিএইচও বসে, এটাই হচ্ছে স্যালিসালডিহাইড, এটাই হচ্ছে তোমার স্যালিসালডিহাইড। তাহলে দেখো এই বিক্রিয়াটাকে তোমার বলা হয় রাইমার টাইম্যান বিক্রিয়া। তাহলে রাইমার টাইম্যান বিক্রিয়া, ওই যে নামধারী বিক্রিয়াগুলোতে তোমাকে পড়াইছি, নামধারী বিক্রিয়াগুলোতে তোমাকে হচ্ছে কি করছি, পড়াইছি। তাইলে তো রাইমার টাইম্যান বিক্রিয়ায় স্যালিসালডিহাইড উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, আর হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার উৎপন্ন হয়। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে পারা যাবে না। ওকে, আর কোব বিক্রিয়াতে, কোব স্মিথ বিক্রিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়, কোব স্মিথ বিক্রিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াতে হচ্ছে ওই যে অ্যালকাইলেশন বা অ্যাসাইলেশন হয়, অ্যালডোল ঘনীভবন তো বুঝতেছই। ওকে, প্রাকৃতিক রাবারের হচ্ছে তোমার মনোমার কোনটা, আইসোপ্রিন এককের মনোমার হচ্ছে প্রাকৃতিক রাবার। এটা তোমার ওই যে কোষ রসায়ন চ্যাপ্টারও আছে, বোটানিতেও আছে কোষ রসায়ন চ্যাপ্টারও। ঠিক আছে, তাহলে এরই সাথে দেখো জিএসটির প্রশ্ন সলভ শেষ, বেসিক শেষ। তোমাকে হচ্ছে আমরা হালকা করে হচ্ছে তোমাকে আমরা রাজশাহী ইউনিভার্সিটিরও কিছু প্রশ্ন দেখাইছি, তোমাকে হালকা করে হচ্ছে আমরা কৃষির প্রশ্ন দেখাইছি, মোটামুটি জৈব রসায়নে একদম রিভিশন দেওয়া দিয়েছি। এগুলো দেখো, আর কিছু লাগবে না। ঠিক আছে, আর যারা একদমই সেকেন্ড টাইম হচ্ছে যারা প্রিপারেশন নিবা, বা যারা সেকেন্ড টাইম না, তুমি যদি ফার্স্ট টাইমেও যদি কেউ এটা দেখো, ফার্স্ট টাইমেও যদি কেউ দেখো, তোমরা হচ্ছে আমাদের এই ন্যানো মেডিকেল কোর্স ভাই সম্পূর্ণ ফ্রি, ন্যানো মেডিকেল কোর্স সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে সার্চ দাও, এটা সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট। 1,80,000 প্লাস ছাত্রছাত্রী হচ্ছে এই ন্যানো মেডিকেল কোর্স, এই ফ্রি প্লেলিস্টটা করছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব সাবজেক্টেরই ক্লাস আছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সানজিৎ সিরাজ, ও হচ্ছে ন্যানো মেডিকেল কোর্সের ক্লাস করে হচ্ছে ফুল সিলেবাস হচ্ছে কমপ্লিট করছে, এক্সট্রা সিলেবাস পুরোটা হচ্ছে কমপ্লিট করছে, আমাদেরকে জানাইছে রেজাল্টের পরে। তো বুঝতেই পারতেছো ক্লাস কোয়ালিটি, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে। ইউটিউবে সার্চ দাও, ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিয়ে ভাই একটা ক্লাস করো, 128টা ভিডিও একটা ক্লাস করো, তোমাকে আর দ্বিতীয় ক্লাসের জন্য বলা লাগবে না, তুমি এমনিই করবা, নিজের থেকেই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের জন্য দোয়া করো, সম্পূর্ণ ফ্রি। তো সারা বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য একটা উপহার আমাদের পক্ষ থেকে। আর যারা সেকেন্ড টাইমে কোর্সে যুক্ত হইতে চাও, আমাদের পড়ানো ভালো লাগে, আমাদের গাইডলাইন ভালো লাগে, যদি যুক্ত হইতে চাও, সারা বাংলাদেশের সবচেয়ে বড় সেকেন্ড টাইম ব্যাচ হচ্ছে RTDS, www.rtdslive.com। তোমার মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে তুমি গুগল ক্রোম অথবা অপেরা মিনি ব্রাউজারে সার্চ দিবা, rtdslive.com লিখে সার্চ দিয়ে ওয়েবসাইটে যেয়ে তুমি লগ ইন করে ফেলবা। ডান দিকে দেখবা যে ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশনের একটা অপশন থেকে করে ফেলবা, লগ ইন বা রেজিস্ট্রেশন করে দেন তুমি একটু স্ক্রল করে দেখো নিউ সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ ফর HSC 24 ব্যাস। তুমি এখানে এসে বিস্তারিত দেখতে হচ্ছে ক্লিক করবা, বিস্তারিত দেখতে ক্লিক করার পরে আমাদের নেটটা একটু স্লো, হয়তো একটু সময় লাগছে আসলে। দেন তুমি এই যে এখানে একটু দেখলা, এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঠিক আছে, তুমি একটু দেখলা, দেখে তুমি হচ্ছে ওই যে কোর্সটি কিনুনে ক্লিক করে তুমি তারপরে যে পে এটা দিয়ে তুমি তোমার মতো করে কোর্স কিনতে পারবে। আর যে কোনো প্রবলেম, যে কোনো জিজ্ঞাসা তোমরা আমাদের হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে মেসেজ দিও। ঠিক আছে, আমাদের হলো গ্র্যাভিটি মেডিস্টেশন, আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে মেসেজ দিও। ফেসবুকে এটা লিখে সার্চ দিও, এই বানানটা লিখে সার্চ দিয়ে আমাদের গ্র্যাভিটি মেডিস্টেশন পেজে মেসেজ দিও। 1,45,000 প্লাস হচ্ছে আমাদের ফলোয়ার্স আছে এই পেজটায়। অথবা তোমরা পার্সোনালি আমার সাথে কথা বলতে চাইলে আমি বারবার বলে দেই, ডক্টর এমডি নাইমুল ইসলাম রাহাত, ডক্টর এমডি নাইমুল ইসলাম রাহাত, এখানেও তোমরা নক দিতে পারো। ঠিক আছে, এইগুলোতে তোমরা নক দিতে পারো। তো তোমাদের সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ, ভালো মতো হচ্ছে এই ক্লাসগুলা করবা, একদম দুর্দান্ত ওয়েতে প্রিপারেশনগুলো নিবা, আমাদেরকে হচ্ছে নক দিও, তোমাদের সাথে হচ্ছে দেখা হবে। আর সেরা একটা পরীক্ষা দিও, একদম ফাটায় একটা পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।